ভাইজান, জুতা বাইরে রেখে আসেন, ঘরটা ময়লা হয়ে গেছে। ছোট চাচার এমন কথা শুনে বাবা বসা থেকে উঠে জুতা বাইরে রেখে আসতে যায়, সাথে আমার জুতা জোড়াও নিয়ে যায়। জুতা রেখে আসবার পরে বাবা হাত দিয়ে নিজের গায়ের পাঞ্জাবিটা মুছে তারপরে সোফার উপরে বসে। এই বাসায় সবকিছু স্বচ্ছ কাঁচের মতো, শুধু আমার বাবার গায়ের পোশাকটাই ময়লা, যদিও অন্য সময় তেমন ময়লা মনে হয়নি। এখন এই বাসায় আসবার পরে খুব বেশি ময়লা মনে হচ্ছে। বাবা তার পাঞ্জাবি মুছে তারপর সোফায় বসেন। আমি তাকে দেখি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে। মা পাঞ্জাবি ধুয়ে দিচ্ছেন ঠিকই, তবে এই দাগটা তুলতে পারেননি। বাবা গুটিয়ে বসেন, আমিও বাবার মতো গুটিয়ে বসি, যেন পায়ের ধুলো ফ্লোরে না লাগে। এটাও খেয়াল করি বাবার দেখা দেখি। বাবা হেসে হেসেই কথা বলছেন। ছোট চাচার গম্ভীর অবস্থা, এমন গম্ভীর হয়ে থাকেন যে আমার স্কুলের অঙ্কের শিক্ষকের মতো। স্যারকে কখনো হাসতে দেখিনি। ছোট চাচাও কি হাসেন না? না, ছোট চাচা হাসেন। ছোট চাচাকে তার ছেলে মেয়েদের সাথে হাসতে দেখেছি, চাচির সাথে হেসে হেসেই কথা বলেন। তবে বাবা আশায় এখন কেমন জানি গম্ভীর হয়ে বসে আছেন। বাবা বলেন, শওকতের মায়ের অবস্থা বেশি ভালো না রে। তোর কাছে যদি কিছু টাকা থাকে, অন্তত 1000 টাকা আমাকে দে, আমি মাস 2 পরে ফেরত দিয়ে যাব। ছোট চাচা বলেন, ভাইজান, এখন আমার কাছে টাকা নেই। আর দেখো, প্রতিদিন আমার কাছে ধার নিতে আসবে না। আমি টাকা দিয়ে দিয়ে সব সময় তোমাকে তোমার সমস্যা মোকাবেলা করব, এমন কথা ভাবো কেন? চাচার এই কথা শুনেও দেখলাম বাবার মুখে একই রকম হাসি লেপ্টে আছে। বাবার কি মন খারাপ হয় না? নাকি মানুষ অভাবের দিনে সবকিছু সহ্য করে নিতে পারে? বাবার মুখে এরকম মৃদু হাসি, এই হাসির নাম কি তবে অভাবের হাসি? যত অপমান করা হোক, মুখে হাসি দেখে সবকিছু সহ্য করতে হবে। ছোট চাচা ঘরের ভেতরে চলে যায়। তখনই ছোট চাচার বড় ছেলে রোকন আসে। রোকন আমার বয়সী, এবার ক্লাস 6-এ পড়ে। রোকন আর আমি একই বয়সী হলেও দুজনের জীবন আলাদা। রোকনের ঘর ভর্তি খেলনা, আর আমার ঘরে একটা মাত্র ভাঙা হেলিকপ্টার আছে, যা 3 বছর আগে বাবা আমাকে কিনে দিয়েছেন। রোকন এসেই আমার পাশে বসে, আমার কাছে বসে আমাকে জিজ্ঞেস করে, তুমি কখনো বরফের ভিতরে হেঁটেছো? আমি বলি না। রোকন বলে, আমরা বরফের দেশে যাচ্ছি ঘুরতে। ঘরের ভেতর থেকে চাচা রোকনকে ডাক দিলে রোকন ভেতরে চলে যায়। বাবা বের হয়ে আসে ছোট চাচার বাসা থেকে। আমরা দুজনেই রাস্তায় এসে দাঁড়িয়েছি। ছোট চাচার ঘরের ভেতরে ঠান্ডা বাতাস ছিল, এখানে ভীষণ গরম, বাইরে অনেক রোদ। বাবার সাথে আমি হাঁটছি। বাবার মুখে এখন হাসি নেই, গম্ভীর হয়ে হাঁটছেন। বাবা মুখে হাসি রাখে যখনই কারো কাছে টাকা ধার করতে যায়। এই যেমন দোকানের বাকিতে বাজার নিতে গেলে তখন মুখে একটা হাসি রাখে। ছোট চাচার কাছে টাকা ধার চাইতে গেলেও মুখে হাসি রাখে। বাবা বিশ্বাস করেন তার হাসিতে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে, তবে কিছুই সমাধান হয় না। টাকা দিতে না পারায় দোকানদার বাজার রেখে দেয়। ছোট চাচা গম্ভীর মুখে না বলে দেয়। বাবার সাথে হাঁটতে হাঁটতে আমি বাবাকে বলি, বাবা, বরফের দেশ কোথায়? বাবা কোনো উত্তর দেয় না। আমি বাবাকে জিজ্ঞেস করি, বাবা, সেখানে কি সবসময় বরফ থাকে? বরফ দিয়ে ঘর বানানো থাকে? বাবা আমার কথার কোনো উত্তর দেয় না। আমি মনে মনে বরফের দেশের একটা ছবি আঁকতে থাকি। বাবা আমার দিকে তাকিয়ে বলেন, শরবত খাবি? আমি বলি, খাবো। রাস্তার পাশেই একটা লোক লেবুর শরবত বিক্রি করছে, প্রতি গ্লাস 10 টাকা। বাবা 2 গ্লাস লেবুর শরবত নেয়। লোকটার কাছে ছোট ছোট বোতল আছে। বাবা সেই বোতলে মায়ের জন্য 1 গ্লাস শরবত নিয়ে নেয়। শরবতের বোতল হাতে নিয়ে আমরা বাসার দিকে হাঁটতে থাকি। মা অসুস্থ হবার পর থেকে
রান্নাঘরে তেমন একটা যেতে পারেন না। চুলার পাশে বেশি সময় থাকলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কাশি কিছুতেই থামে না। এমন ভাবে কাশি দেয় মনে হয় মায়ের বুকের ভেতর থেকে সব সবকিছু বের হয়ে আসবে। মায়ের আবার কাশি উঠেছে। বাবা রান্নাঘরে ছুটে যায় তরকারি দেখতে। মা ইশারা দিয়ে বলেন জানালা খুলে দিতে। আমি জানালা খুলে দিই। জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসলে মায়ের কাশি কিছুটা কমে। বাবা রান্নাঘর থেকে এসেই মায়ের হাতে লেবুর শরবত দিয়ে বলেন এটা খেয়ে নাও, ঠান্ডা আছে, শরীর শীতল হবে। মা শরবত খায় না, আঁচলটা মুখের উপর রেখে বিছানায় শুয়ে থাকে। মায়ের চিকিৎসার জন্য ৩৫,০০০ টাকা দরকার এখন। ১৫,০০০ টাকা বাবা জোগাড় করতে পারলেও বাকি টাকা কিছুতেই জোগাড় করতে পারছেন না, কিছুতেই না। বিকেলবেলা বাবার বন্ধু শহীদুল কাকা মাকে দেখতে আসেন আমাদের বাসায়। বাবা কথায় কথায় আবার সেই লজ্জা মার্কা হাসি দেয়। শহীদুল কাকার কাছে কিছু টাকা ধার চায় মায়ের চিকিৎসার জন্য। বাবার একটা কাপড়ের দোকান আছে। শহীদুল কাকার কাছে বলেন চাইলে দোকানটা বন্ধক নিয়ে হলেও যেন তিনি বাবাকে টাকা দেন। শহীদুল কাকা বলেন কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আমারে অল্প অল্প করে দিয়ে দিবা তাতেই হবে। সন্ধ্যায় বাসায় আসো, বাসায় কিছু টাকা আছে, আগামীকাল ব্যাংকে রাখার কথা ছিল। বাবার চোখ এবার ছলছল করে ওঠে। মায়ের চিকিৎসা শহীদুল কাকার দেওয়া টাকাতেই হয়। মা পুরোপুরি সুস্থ হতে ২ মাস সময় চলে যায়। আমাদের স্বাভাবিক জীবন চলতে থাকে। বাবা মাসে মাসে কিছু করে টাকা শহীদুল কাকাকে দিয়ে দেন। আমি কেবল ক্লাস 7 এ উঠেছি। স্কুলে টিফিন টাইমে সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ে হোঁচট খাই। ডান পায়ের একটা নখ ভেঙে রক্ত বের হয়। তখনই দেখি স্কুলে শহীদুল কাকা এসেছেন। শহীদুল কাকা আমার মাথায় হাত রাখে, তারপরে চলে যায় লাইব্রেরির দিকে। লাইব্রেরি থেকে বের হয়ে আমাকে বলে স্কুল ব্যাগ নিয়ে আয়। আমি বলি কাকা আমার স্কুল তো এখনো ছুটি হয়নি। কাকা বলেন তোর স্যারের সাথে আমি কথা বলে এসেছি, জরুরি কাজ আছে, তোকে এখনই বাসায় যেতে হবে। শহীদুল কাকার সাথে রিকশায় উঠি আমি। কাকা পুরো রাস্তায় কোনো কথা বলেন না, চুপচাপ থাকেন। বাড়ির সামনে রিকশা থামতেই দেখি অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে বাড়ির ভেতরে আসি। উঠোনের পাশে বড় একটা আম গাছের পাশেই একটা খাট। সেই খাটের উপর বাবাকে রাখা। বাবা কোনো কথা বলছেন না। মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বাবার দোকানের বিপরীতে এক দোকানদার বাবার মৃত্যুর বর্ণনা দেয়। প্রথমে আমি দেখলাম বোতল থেকে পানি খাচ্ছে। হঠাৎই চেয়ারে বসতে গিয়ে নিচে পড়ে গেল। আমরা ছুটে গিয়ে ধরলাম। বেশি সময় দিল না। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে দিয়েছে সব শেষ। কথাগুলো বলে তিনিও কাঁদতে শুরু করেন। বাবাকে দেখতে আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনরা এসেছেন, যার ভেতরে ছোট চাচাও আছেন। তবে সন্ধ্যা হতেই যে যার মতো চলে যায়। রাতে মা আর আমি বাসায় থাকি। মধ্যরাতে মায়ের শ্বাসকষ্ট ওঠে। সেই শ্বাসকষ্ট কিছুতেই থামে না। মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ভোরবেলা মা সুস্থ হলে আবার মাকে নিয়ে বাসায় আসি। অবশ্য এর ভেতরে শহীদুল কাকা খবর পেয়ে হাসপাতালে এসেছেন। ঝামেলা হয় বাবার দোকান নিয়ে। দোকানের দেখাশোনা করবার মতো কেউ নেই। মা ঠিক করেন দোকান বিক্রি করে দিবেন। শহীদুল কাকার সাথে দোকানের বিষয়ে আলাপ করেন। শহীদুল কাকা বলেন দোকানটা রেখে দিন ভাবি, একজন কর্মচারী আমি ঠিক করে দেব, কর্মচারী দোকানটা চালাক। শহীদুল কাকা একজন লোক রেখে দেয়। লোকটার নাম হাশেম। হাশেম চাচাই দোকানের দেখাশোনা করেন। এই লোকটার ভেতরে কোনো লোভ নেই। আমি মাঝে মধ্যে বিকালে গিয়ে দোকানে বসি।
দোকান থেকে যে কয় টাকা আসে সেই টাকায় আমাদের শহরে থাকতে কষ্ট হয়ে যায়, আমরা বাসা ছেড়ে দেই। শহীদুল কাকা তার বাড়ির চিলে কোঠা আমার আর মায়ের থাকার জন্য জায়গা করে দেন। আমরা সেখানেই থাকতে শুরু করি। দোকানের লোককে বাড়তি টাকা দিতে হয়, তাই মা নিজেই দোকানে বসা শুরু করেন। সবকিছু বুঝে নিতে একটু কষ্ট হয়, তবে মা মানিয়ে নেন। আগে পুরুষের পোশাক ছিল দোকানে, মা দোকানে বসবার পর ধীরে ধীরে মহিলাদের কাপড় তোলেন, শাড়ি, সালোয়ার কামিজ এসব। ইন্টারমিডিয়েট পাশ করার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই আমি। মাকে ছেড়ে আমি চট্টগ্রামে চলে যাই। যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ি তখনই মা আবার অসুস্থ হয়ে যান। মায়ের দুটো শাড়ির দোকান ছিল মার্কেটে। মা অসুস্থ হবার পর থেকে আর বেশি সময় মার্কেটে থাকতে পারে না। শহীদুল কাকা সবকিছু দেখাশোনা করেন। শহীদুল কাকার বড় মেয়ে নওমি মাকে প্রতি বেলায় ভাত দিয়ে যায়। আমার ইচ্ছে করে পড়াশোনা ছেড়ে মায়ের কাছে চলে আসতে, তবে সে সুযোগ হয়ে ওঠে না। মা নিজেই বলেন তিনি সুস্থ আছেন, আমি যেন পড়াশোনাটা না ছাড়ি। কয়েকদিন মায়ের কাছে থেকে আবার ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে আসতে হয়, তবে মন পড়ে থাকে মায়ের কাছে। শহীদুল কাকার বড় মেয়ে নওমি আমার থেকে বছর দুয়েকের ছোট। মেয়েটা মাকে বেশ যত্ন করে, মাকে খালামণি বলেই ডাকে। কখনো মা আবার খেতে না চাইলে আমার কাছে ফোনে কল দিয়ে মায়ের নামে বিচার দেয়। আমি হাসি। নমি আর আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তবু মাকে মেয়েটা খুব যত্ন করে। সারা দিন খালামণি খালামণি করে ডাকে। দিনে কমপক্ষে 20 বার আমাদের ঘরে আসে। মায়ের সাথে ওর অনেক কথা, যদিও সেসব কিছুই দরকারি কথা না। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে আমি আবার ঢাকায় চলে আসি। শহীদুল কাকার থেকে দোকানের খোঁজ খবর নেই, তবে মা চাইছেন আমি যেন চাকরির দিকেই মনোযোগ দিই। চাকরি না হলে তখন দোকান দেখব। আপাতত চাকরি নিয়েই ভাবতে বলেছেন মা। 1 বছর পরের এক বিকাল, মা ছাদে বসে আছেন। নমি মায়ের চুলে বিলি কেটে দিচ্ছে। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। মায়ের কাছাকাছি যাওয়ার সাহস হচ্ছে না। নমি আমাকে দেখে ফেলে, মায়ের কাছে বলে, খালামণি তোমার ছেলে এসেছে। মা বলেন, কিরে কিছু বলবি? আমার কিছু বলবার সাহস হয় না, গলা ভারী হয়ে আসে। কথা বললে মনে হয় কেঁদে ফেলবো। নমি আবার ঘুরে তাকিয়ে দেখে আমার চোখে জল টলমল করছে। নমি বলে, খালামণি তুমি ওঠো। মা দাঁড়িয়ে আমার চোখের পানি দেখে আমাকে জিজ্ঞেস করেন, কিরে কি হয়েছে? আমি চোখ মুছে বলি, মা আমার চাকরি হয়েছে, তোমার ছেলে এখন বিসিএস ক্যাডার। মা নিজেও কাঁদছেন আমার কথা শুনে। কিছুতেই সেই কান্না থামছে না। আমার প্রথম পোস্টিং হয় খুলনাতে। ঠিক করি মাকে নিয়েই খুলনা যাব। মাকে নিয়ে যাব শুনে সেই থেকে নমি মন খারাপ করে থাকে। গতরাতে মায়ের পাশে এসে কিছু সময় সে কেঁদেছে। নমি চলে যাবার পরে মা বলেন, তোর নমিকে কেমন লাগে? আমি বলি, ভালোই তো আছে। মা আবার বলেন, নমির সাথে তোর বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা তোরে খুব পছন্দ করে, এটা আমি বুঝি। আমি কিছু না বলে ছাদে এসে দাঁড়াই। মা আমার পিছু পিছু এসে বলে, কি নমিকে তোর পছন্দ না? মা, নমি পছন্দ না হওয়ার মতো মেয়ে না, ওকে তো পছন্দ হবেই। মা হেসে বলেন, তা অবশ্য ঠিক বলেছিস। 3 দিন পরেই নমির সাথে আমার বিয়ে হয়। বিয়ের পরে নমি আর মাকে নিয়ে আমি খুলনা চলে আসি। নমি মেয়েটা স্নিগ্ধ জলের মতো, আর মায়ের সাথে নমির সম্পর্ক দেখে ভালো লাগে। নমির সাথে আমার বিয়ের পরে নমি মাকে মা বলে ডাকে। মা বলে দিয়েছে আমাকে আগের মতোই খালামণি বলে ডাকবি, এটাই ভালো লাগে। খালামণি হলো আরেক মা। তারপর থেকে মাকে নমি খালামণি বলেই ডাকে। 2 মাস পরে
গত রাতে নমির বাবা শহীদুল কাকা খুলনা আমাদের বাসায় আসেন। এবারই প্রথমবার এখানে এসেছেন। শ্রাবণ মাস চলছে, বাইরে গত 3 দিন ধরে বৃষ্টি। শহীদুল কাকা বাসার ভেতরে এসে সোফায় বসে। তখনই নমি এসে বলে, বাবা জুতা অনেক কাদা পানি লেগে আছে, জুতা বাইরে রেখে আসি। আমি নমিকে থামতে বলি। বুকের ভেতরে পুরনো কোনো একটা স্মৃতি নড়ে চড়ে ওঠে। শহীদুল কাকার দিকে তাকিয়ে বলি, আপনি এই জুতা নিয়েই এখানে বসুন কাকা। শহীদুল কাকা আরাম করে বসে। আমি তাকিয়ে দেখি, মনে হচ্ছে বহুদিন পরে বাবাকে দেখছি। আজকে যদি বাবা থাকতেন, এত বড় বাসা, স্বচ্ছ কাঁচের মতো সব, চাচার বাসার মতোই আমার বাসা, বাবা যদি এখানে বসতেন। শহীদুল কাকার ময়লা জুতার দিকে তাকিয়ে আমার চোখ দুটো ভিজে ওঠে। বন্ধু, গল্পটি কেমন লাগলো জানাবেন, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজ এখানেই শেষ করছি, তবে তার আগে একটি কথা মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনিও ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।